হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ক্ষমতার চেয়ার আর মৃত্যুদণ্ডের মঞ্চের দূরত্ব যে কতটা কম হতে পারে তা হয়তো আজকের শেখ হাসিনার চেয়ে ভালো কেউ বুঝতে পারে না। কয়েক মাসের আগে তিনি ছিলেন দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী নেত্রী। অনেকেই ওনাকে বলতেন আয়রন লেডি। আর আজ নিজের দেশেই তিনি পলাতক আসামি হিসেবে পরিচিত। সবচেয়ে বড় চমকটা হলো এত দ্রুত সবকিছু বদলে যেতে পারে, এটা কিন্তু কখনো কেউ ভাবেইনি। বিধির লিখন কখন কি রূপ নেয় ভাবাই যায় না। যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি শেখ হাসিনা নিজের হাতে তৈরি করেছিলেন ৭১-এর যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য, আজ সেই ট্রাইব্যুনালই ওনাকে মানবতা বিরোধী অপরাধের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড ঘোষণা করল। জুলাই ২০২৪-এর সেই অস্থির দিনগুলো কি ভুলে যাওয়ার মতো? ঢাকার রাস্তায় প্রাণ হারিয়েছিলেন প্রায় ১৪০০ মানুষ। জাতিসংঘের ভাষায় এটা ছিল স্বাধীন বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সহিংসতা। কিন্তু প্রশ্ন হলো, যিনি একসময় গণতন্ত্রের জন্য রাস্তায় নেমেছিলেন স্বৈরাচার বিরোধী আন্দোলনে, সময়ের প্রয়োজনে কেন উনি নিজেই কঠোরতর পথে হাঁটলেন? আর কেন উনি ১৫ বছরের অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতার পর মাত্র ৪৫ মিনিটের নোটিশে ওনাকে দেশ ছাড়তে হলো? কেন ওনাকে আশ্রয় নিতে হলো ভারতে? আজকের ভিডিওতে আমরা ডিকোড করব শেখ হাসিনার সেই পুরনো রাজনৈতিক রোলার কোস্টার উত্থান, ক্ষমতার শীর্ষ এবং অবশেষে সেই নাটকীয় পতন। শেখ হাসিনার রাজনৈতিক ডিএনএ বুঝতে হলে আমাদের ফিরতে হবে ১৯৪৭ সালে। টুঙ্গিপাড়ায় জন্ম নেওয়া ছোট্ট হাসিনা খুব অল্প বয়স থেকেই দেখেছেন উনার বাবা শেখ মুজিবুর রহমানের কঠিন সংগ্রাম, বারবার কারাবাস আর রাজনৈতিক অস্থিরতা। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হলো আর শেখ মুজিবুর হয়ে উঠলেন জাতির পিতা, বঙ্গবন্ধু। কিন্তু শেখ হাসিনার জীবনের সবচেয়ে বড় মোড় আসে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট, সেই দুঃসহ রাতে, যখন এক মুহূর্তে সবকিছু বদলে যায়। সেনাবাহিনীর কিছু বিদ্রোহী সদস্য সপরিবারে নির্মমভাবে হত্যা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে। পরিস্থিতির কারণে উনি এবং উনার বোন শেখ রেহানা তখন জার্মানিতে ছিলেন। এক মুহূর্তেই দেশের প্রধানমন্ত্রীর কন্যা থেকে উনার জীবনে নেমে আসে গভীর সুখ আর দীর্ঘ নির্বাসনের কঠিন বাস্তবতা। এই সংকটময় সময়ে ভারতের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী উনাকে দিল্লিতে রাজনৈতিক আশ্রয় দেন। টানা ৬ বছর উনি দিল্লির পান্ডারা রোডের একটি বাড়িতে ছিলেন, নিজের পরিচয় আড়াল করে। এই সময়টা উনাকে শিখিয়েছে রাজনীতিতে স্থায়ী বলে কিছুই নেই, আর ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়। এই গভীর মানসিক আঘাত এবং ভারতের সাথে উনার ব্যক্তিগত সম্পর্ক পরবর্তীতে উনার পররাষ্ট্রনীতি এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে দৃশ্যমান প্রভাব ফেলেছিল। ১৯৮১ সাল, এক বৃষ্টিভেজা রাতে ঢাকায় ফিরলেন শেখ হাসিনা। বিমানবন্দরে হাজির হয়েছিল লাখ লাখ মানুষ। ওনাকে দেখেই যেন বহুদিনের অপেক্ষা শেষ হলো। দেশে ফিরেই উনি আওয়ামী লীগের নেতৃত্বের হাত ধরলেন। ৯০-এর দশকে উনি এবং বিএনপি নেত্রী খালেদা জিয়া দুপক্ষের মধ্যে তীব্র রাজনৈতিক বিরোধিতা থাকা সত্ত্বেও একসাথে আন্দোলনে নেমে স্বৈরাচারী এরশাদ সরকারের পতন ঘটান। তখন মনে হয়েছিল বাংলাদেশে সত্যি গণতন্ত্রের নতুন হাওয়া বইতে শুরু করবে। কিন্তু এরপরেই শুরু হলো বাংলাদেশের রাজনীতির সেই বহু আলোচিত অধ্যায়, ব্যাটেল অফ বেগমস, অর্থাৎ দুই নেত্রীর রাজনৈতিক টানপোড়ান। ১৯৯১ থেকে ২০০৮ পর্যন্ত ক্ষমতা যেন মিউজিক্যাল চেয়ারের মতো, একবার শেখ হাসিনা তো একবার খালেদা জিয়া। ২০০৭ সালে দেশে যখন তীব্র রাজনৈতিক অস্থিরতা তৈরি হলো, তখন আসে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, যাকে সবাই ১/১১ সরকার বলে জানে। শেখ হাসিনা এবং খালেদা জিয়া দুজনেইকে কারাবন্দী করতে হয়। বিশ্লেষকের মতে এই কারাবাসী শেখ হাসিনার রাজনৈতিক ভাবনা এবং সিদ্ধান্ত গ্রহণের বড় ধরনের পরিবর্তন আনে। তখন তিনি বুঝতে পারেন -2 ফর্মুলা দিয়ে ওনাকে রাজনীতি থেকে সরানোর চেষ্টা চলছে। ২০০৮ সালের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে যখন উনি আবার ক্ষমতায় ফিরলেন, তখন তিনি আগের সেই শেখ হাসিনা নন। উনি হয়ে উঠলেন আরও বেশি কৌশলী, আরও দৃঢ় এবং অনেক সময় রাজনৈতিক বাস্তবতায় বাধ্য হয়ে কঠোর সিদ্ধান্ত গ্রহণকারী। ২০০৯ থেকে ২০২৪ টানা ১৫ বছর, এই সময়কে কেউ বলেন বাংলাদেশের গোল্ডেন এরা অফ ইনফ্রাস্ট্রাকচার, আবার অনেকেই বলেন ডার্ক এরা অফ ডেমোক্রেসি। শেখ হাসিনার রাজনৈতিক কৌশল ছিল স্পষ্ট, উন্নয়নকে সামনে আনতে হবে আর বিরোধীদের শক্ত হাতে দাঁড়াতে দেওয়া যাবে না। উনি তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিল করার পর ২০১৪ এবং ২০১৮ দুটি নির্বাচনে ব্যাপক বিতর্কের জন্ম দেয়। ২০১৪-এ বিরোধীরা ভোট বর্জন করে আর ২০১৮ সালে উঠল মিডনাইট ভোটিংয়ের অভিযোগ। একদিকে পদ্মা সেতু, মেট্রো রেল আর মাথাপিছু আয় বৃদ্ধি, এগুলো ছিল তার ট্রাম্প কার্ড।
অন্যদিকে ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দিয়ে সাংবাদিকদের মুখ বন্ধ করা, আয়নাগরের মতো গোপন ডিজিটাল সেন্টার এবং বিরোধী দল বিএনপিকে মামলা দিয়ে পঙ্গু করে দেওয়া। তিনি এমন এক বয়ের সংস্কৃতি তৈরি করেছিলেন যেখানে উনার বা উনার পরিবারের বিরুদ্ধে কথা বলাই ছিল রাষ্ট্রদ্রোহিতা। তিনি ভুলে গিয়েছিলেন উন্নয়নের কংক্রিট দিয়ে মত প্রকাশের স্বাধীনতার চাহিদা চাপা দেওয়া যায় না। 2024 সাল বাইরে থেকে দেখলে মনে হচ্ছিল শেখ হাসিনার ক্ষমতার ভিত্তি একদম অটুট, কোনো চ্যালেঞ্জ নেই, কিন্তু ভেতরে ভেতরে জমে উঠেছিল বেকারত্ব আর হতাশার আগুন। সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা সংস্কারের দাবিতে ছাত্ররা শান্তিপূর্ণভাবে রাস্তায় নামলো। এটি শুরুতে ছিল খুবই সাধারণ অরাজনৈতিক একটা দাবি, কিন্তু 14 জুলাইয়ের সেই সাংবাদিক সম্মেলনে শেখ হাসিনার যে মন্তব্য করেছিলেন, তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? সেটাই পরিবর্তিতে উনার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ভুল হিসাবে দেখা দেয়। উনি আন্দোলনকারীদের উদ্দেশ্যে মন্তব্য করলেন, মুক্তিযোদ্ধার নাতি নাতিনরা পাবেন না তো কি রাজাকারের নাতি নাতিনরা পাবেন। বাংলাদেশের রাজাকার শব্দটি কতটা অপমানজনক এটা সবাই জানে। এই একটুকু কথা যেন পুরো দেশের ছাত্র সমাজকে মুহূর্তেই আগুনের মতো জ্বালিয়ে দিল। রাস্তাঘাটে ছড়িয়ে পড়ল স্লোগান, তুমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এখন আর আন্দোলন শুধু একটা কোটা সংস্কার নয়, এটি পরিণত হলো এক দফায় শেখ হাসিনার পদত্যাগ। উনি ভাবলেন আগের মতো পুলিশ আর দলীয় কর্মীদের দিয়ে আন্দোলন থামিয়ে দেওয়া যাবে, কিন্তু যখন আবু সাইদের মতো তরুণরা বুক পেতে গুলির সামনে দাঁড়ালো, তখন সাধারণ মানুষও বুঝে গেল এই সরকারের সময় ফুরিয়ে এসেছে। 5ই আগস্ট 2024 ছাত্রদের আহ্বানে দেশ জুড়ে গর্জন উঠল লং মার্চ টু ঢাকা। গোয়েন্দার তথ্য পরিষ্কার ছিল, লাখ লাখ মানুষ গণভবনের দিকে আসছে, আর পুলিশ বা সেনাবাহিনী কেউই আর জনতার উপর গুলি চালাতে প্রস্তুত নয়। সেনাপ্রধান সরাসরি জানিয়ে দিলেন, আমরা জনগণের বিপক্ষে যাব না। শেখ হাসিনার হাতে সময় রইল মাত্র 45 মিনিট। যে গণভবনে তিনি টানা 15 বছর পূর্ণ ক্ষমতায় রাজত্ব করেছেন, সেই একই গণভবন ওনাকে ছাড়তে হলো পেছনের দরজা দিয়ে, নীরবে এবং তাড়াহুড়ায়। বোন রেহেনাকে সঙ্গে নিয়ে তিনি সামরিক হেলিকপ্টারে চড়লেন, শেষ পর্যন্ত ল্যান্ড করলেন ভারতের গাজিয়াবাদে। দেশ থেকে দূরে, ক্ষমতার বাইরে, ইতিহাস যেন আবার নিজের চক্র সম্পূর্ণ করলো। পিতার মতো তাকেও ক্ষমতা ছাড়তে হলো, তবে পিতার মতো দেশে থাকার সাহস তিনি দেখাতে পারলেন না। শেখ হাসিনার এই পরিণতি আজ বিশ্বের সব শাসকদের জন্য একটা বড় বার্তা। অর্থনৈতিক উন্নয়ন যতই জোরালো হোক, তা কখনোই গণতন্ত্রের বিকল্প হতে পারে না। বর্তমানে বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার, তবে সামনে রয়েছে কঠিন সব চ্যালেঞ্জ, সংকটাপন্ন অর্থনীতি, রাজনৈতিক আস্থাহীনতা আর স্থায়ী নির্বাচন কাঠামো গড়ে তোলার বাধ্যবাধকতা। অন্যদিকে ভারতের জন্য এটি একটি জটিল কূটনৈতিক পরিস্থিতি। দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র আজ যখন পলাতক, তখন দিল্লি কোন পথ বেছে নেয়? হাসিনাকে কি বাংলাদেশের হাতে তুলে দেওয়া উচিত, নাকি ভারতের নিজস্ব কৌশলী এখানে প্রাধান্য পাবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখছেন তাহলে আমাকে ফলো করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।